কয়েক দশক ধরে নেসার অ্যাপোলো ফুটেজ অস্পর্শিত আর্কাইভে বসে আছে। ৩৫,০০০টিরও বেশি ফটোগ্রাফ হাজার হাজার মানব বিশ্লেষক দ্বারা অধ্যয়ন করা হয়েছে এবং সম্পূর্ণরূপে বোঝার ঘোষণা দেওয়া হয়েছে। তারপর এটি পর্যালোচনা করেছে। প্রতিটি ফ্রেম, প্রতিটি ছায়া, প্রতিটি পৃষ্ঠের বিবরণ মানুষের চোখে ৫০ বছর ধরে চকচকে ছিল। সেই ফুটেজে গ্রোক যা আবিষ্কার করেছিলেন তা সেখানে থাকার কথা ছিল না। বিজ্ঞানীরা যারা ফলাফলগুলি পর্যালোচনা করেছিলেন তারা নীরব ছিলেন। সন্দেহপ্রবণ নয়, খারিজ নয়, নীরব। নির্দিষ্ট উপায়ে লোকেরা চুপ হয়ে যায় যখন তারা ডেটাতে কোনো ত্রুটি খুঁজে পায় না। তারা মরিয়া হয়ে যায় যে তারা অস্বীকার করতে পারে এটিই খুঁজে পেয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে স্বাধীন গবেষকদের একটি দল গ্রোকে নেসার অ্যাপোলো মিশনের সম্পূর্ণ ফটোগ্রাফিক সংরক্ষণাগার কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম এলন মাস্ক এর চেয়ে কোম্পানি দ্বারা নির্মিত ৩৫,০০০টিরও বেশি উচ্চ রেজলিউশনের ছবি ছয় সফল চন্দ্র অবতরণ জুড়ে ধারণ করা হয়েছে। সবচেয়ে ব্যাপক ভিজুয়াল রেকর্ড এখন পর্যন্ত অন্য বিশ্বের একত্রিত হয়েছে। এর সবগুলোই একটি সিস্টেমে লোড হয়েছে এবং একটি প্রশ্নের দিকে ইঙ্গিত করেছে, এই ফটোগ্রাফগুলো আসলে কি? ১৯৬৯ এবং ১৯৭২ সালের মধ্যে ১২ জন মহাকাশচারী চাঁদে হেঁটেছিলেন। তারা হ্যাসেলব্লাড ক্যামেরাগুলি বহন করেছিল, যা চরম চন্দ্র অবস্থার জন্য ডিজাইন করা বিশেষভাবে প্রকৌশলী ফিল্ম দিয়ে তৈরি করা হয়েছে। তারা যে ফটোগ্রাফগুলি ফিরিয়ে এনেছে তা ৫০ বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীদের দ্বারা অধ্যয়ন করা হয়েছে, গবেষকরা এবং এখানে প্রত্যেকটি শৌখিন ব্যক্তি যারা ফ্রেমবন্দি। ধরা মানুষের বিশ্লেষণ বাস্তব সীমা আছে। বর্ধিত পরীক্ষার পরে ক্লান্তি রায়কে বিকৃত করে। পূর্ব ধারণাগুলি আপনি যা লক্ষ্য করেন এবং যা আপনি অতীতে এড়িয়ে যান তা গঠন করে। প্যাটার্ন স্বীকৃতি সিস্টেম শক্তিশালী, কিন্তু এটি একই সিস্টেম যা মেঘে মুখ এবং ছায়ায় চিত্রগুলি দেখে। কোনো একক বিশ্লেষক একটি ফটোর দিকে তাকিয়ে চন্দ্রের অসঙ্গতির যে কোনো ব্যক্তিগত দাবিকে খারিজ করা সহজ। গ্রোকস এভাবে কাজ করে না। এটি সমস্ত ৩৫,০০০ চিত্র একযোগে ক্লান্তি বা অনুমান ছাড়াই সামঞ্জস্যপূর্ণ মানদণ্ড প্রযোগ করেছে। ওভারল্যাপিং ফটোগ্রাফ থেকে ত্রিমাত্রিক পৃষ্ঠের মডেল তৈরি করেছে। এটি ট্র্যাক করেছে যে কিভাবে একটি ফ্রেমের একটি ছায়ার সাথে সম্পর্কিত একটি ছবি একটি ভিন্ন মিশনে, একটি ভিন্ন বছরে, সম্পূর্ণরূপে একটি ভিন্ন স্থানে নেওয়া হয়েছিল। এটি চলেছিল প্রতিটি চিহ্নিত বৈশিষ্ট্যের উপর সম্ভাব্যতা গণনা, আকর্ষণীয় কিছু খুঁজে পেতে নয়, তবে গাণিতিকভাবে নির্ধারণ করতে যে এটি যা দেখছে তা স্বাভাবিকভাবেই ঘটেছে কিনা। নির্দেশিকা সহজ ছিল। প্রত্যাশিত ভূতাত্ত্বিক গঠন থেকে বিচ্যুত যে কোনো বৈশিষ্ট্য চিহ্নিত করুন। কোনো ইঙ্গিত নেই। না। প্রধান প্রশ্ন, শুধু তথ্য এবং প্রশ্ন। মানুষের ৫০ বছরের পরীক্ষা, হাজার হাজার বিশ্লেষক, এবং কেউ এটা করেনি। প্রসেসিং কয়েক সপ্তাহ ধরে চলেছিল। এটি শেষ হলে গ্রোক হাজার হাজার সম্ভাব্য অসঙ্গতিগুলিকে পতাকাঙ্কিত করেছিল। বেশিরভাগই অবিলম্বে ব্যাখ্যাযোগ্য ছিল। ভূখণ্ড থেকে অস্বাভাবিক ছায়াকোণ প্রকরণ, হ্যাসেলব্লাড ক্যামেরা থেকে লেন্স শিল্পকর্ম, মূল চলচ্চিত্রে প্রসেসিং অনিয়ম, দশক পুরানো ডিজিটাইজেশন থেকে কম্প্রেশন আর্টিফ্যাক্ট। প্রত্যাশিত অসঙ্গতিগুলি ফিল্টার করা হয়েছিল একের পর এক। ফিল্টার করার পরে যা অবশিষ্ট ছিল তা ছিল ৮৪৭টি স্বতন্ত্র বৈশিষ্ট্য, যা প্রতিটি প্রচলিত গবেষকরা প্রযোগ করতে পারে এমন ব্যাখ্যাকে প্রতিহত করে। ৮৪৭টি বৈশিষ্ট্য, সমস্ত ৬টি অ্যাপোলো ল্যান্ডিং সাইট জুড়ে তোলা ফটোগ্রাফে, বছরের ব্যবধানে, বিভিন্ন ক্রু দ্বারা, বিভিন্ন আলোক পরিস্থিতিতে। বৈশিষ্ট্যগুলি যেগুলি শত কিলোমিটার দ্বারা বিভক্ত অবস্থানে উপস্থিত হওয়া সত্ত্বেও একে অপরের সাথে সুনির্দিষ্ট গাণিতিক সম্পর্ক ভাগ করে। আপনি যদি কোনো দৈর্ঘ্যের জন্য অস্বাভাবিক মহাকাশ গবেষণা অনুসরণ করে থাকেন, তবে আপনি যা করছেন তা বন্ধ করুন। এখনই করছেন এবং সদস্যতা নিন, কারণ এই বিশ্লেষণে পরবর্তীতে যা আসে তা আগে প্রকাশিত হয়েছে এমন কিছুর বিপরীতে, এবং আপনি এই সিরিজের প্রতিটি ভিডিওর জন্য এখানে থাকতে চান। গবেষকরা দীর্ঘ সময় ধরে সেই ৮৪৭টি বৈশিষ্ট্যের দিকে তাকিয়েছিলেন। এরপর তারা বিশেষজ্ঞদের ডেকে পাঠান, এবং এখানেই গল্পটি অস্বস্তিকর হয়ে ওঠে। গ্রোককে কি পাওয়া গেছে? এখানে গ্রোক আসলে কি করে যখন এটি একটি অসঙ্গতিতে আঘাত করে? এটা পতাকা এবং এগিয়ে যান না। এটা থেমে যায়। এটি আর্কাইভ থেকে প্রতিটি সম্পর্কিত ছবি টেনে নেয়, বিভিন্ন মিশন, বিভিন্ন কোণ, বিভিন্ন আলোর অবস্থা এবং তুলনা করা শুরু করে। এটি জ্যামিতি চালা, এটি গণনা করে সম্ভাব্যতা। তারপর এটি একটি আত্মবিশ্বাসের রেটিং নির্ধারণ করে এবং বৈশিষ্ট্যটিকে একটি পৃথক বিভাগে স্থানান্তর করে বাড়তি পর্যালোচনার জন্য। প্রত্যেকেরই একা নেওয়া সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। একসাথে তারা এমন কিছু গঠন করে যা পর্যালোচনা দলের কেউ ব্যাখ্যা করতে পারেনি। দূরে প্রথম বিভাগ গ্রোক ফ্ল্যাগ করে, যা এটি লিনিয়ার কোহেরেন্স প্যাটার্ন হিসাবে চিহ্নিত করে সমস্ত ৬টি অ্যাপোলো অবতরণ মিশনের জুড়ে।
ফটোগ্রাফ অ্যাপোলো 11, 12, 14, 15, 16 এবং 17 গ্রক অনেক মাইল দ্বারা বিভক্ত অবস্থানগুলিতে উপস্থিত হওয়া সত্ত্বেও একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ জ্যামিতিক অভিযোজন বজায় রেখে রৈখিক বৈশিষ্ট্যগুলি শনাক্ত করে। এটা ফ্ল্যাগিং ক্রেডো রশ্মি নয়। এটা নয় প্রাকৃতিক ফল্ট লাইন ফ্ল্যাগ করা। এটি সূক্ষ্ম চিহ্নগুলি শনাক্ত করছে, প্রায়শই চন্দ্রের ধূলিকণা দ্বারা আংশিকভাবে অস্পষ্ট হয় বা ফ্রেমের প্রান্তে উপস্থিত হয়, যা সম্পূর্ণ আর্কাইভ জুড়ে সুনির্দিষ্ট কৌণিক সম্পর্ক ভাগ করে। তা হল এলোমেলো ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে এই নিদর্শনগুলির সম্ভাবনা। বৈশিষ্ট্যগুলি খুব সামঞ্জস্যপূর্ণ, খুব গাণিতিকভাবে সম্পর্কিত, খুব ব্যাপকভাবে বিতরণ করা হয়েছে। এর অর্থ কী তা ভেবে দেখুন। 10 মিলিয়নের মধ্যে একজন। দ্বিতীয় বিভাগ, গ্রোক অস্বাভাবিক প্রতিফলিত স্বাক্ষর চিহ্নিত করে, পৃষ্ঠতলগুলি মিথস্ক্রিয়া করে। সূর্যের আলোর সাথে আশেপাশের চন্দ্রের রেগলিত থেকে ভিন্ন উপায়ে যেভাবে শিলার গঠন একা ব্যাখ্যা করতে পারে না। স্বতন্ত্রভাবে যে কোনো এক স্বাক্ষর বাতিলযোগ্য। কিন্তু গ্রক একযোগে 35,000 ইমেজ জুড়ে বিতরণ ট্র্যাক করে এবং ক্লাস্টারগুলিকে চিহ্নিত করে, যেগুলি নির্দিষ্ট অভিযোজনগুলির সাথে নিদর্শনগুলিতে মনোনিবেশ করে, যা র্যান্ডম ডিস্ট্রিবিউশন তৈরি করে না, কিছু তৈরি করছে যে ডিস্ট্রিবিউশন গ্রক কি সম্পর্কে অনুমান না। এটি প্যাটার্নটিকে চিহ্নিত করে এবং চলতে থাকে। তৃতীয় বিভাগ হল রুমের মধ্যে কেউ উচ্চস্বরে আলোচনা করতে চায় না। এটি সংজ্ঞায়িত প্রান্ত, নিয়মিত আকার এবং প্রাকৃতিক শিলা গঠনের সাথে অসঙ্গতিপূর্ণ ত্রিমাত্রিক প্রোফাইলগুলি দ্বারা নিক্ষিপ্ত ছায়াগুলির উপর থামে। এটি ছায়া চিহ্নিত করছে যা সোজা প্রান্ত, কৌণিক কোণ, সামঞ্জস্যপূর্ণ অনুপাত নির্দেশ করে। প্রকৃতিতে যে ধরনের অনুপাত ঘটে না, এমনকি দ্বিমাত্রিক ফটোগ্রাফ থেকে ত্রিমাত্রিক বস্তু পড়ার ক্ষেত্রে অনিশ্চয়তার জন্য অনিশ্চয়তা কয়েক ডজন। বৈশিষ্ট্যগুলি অপ্রাকৃতিক উৎসের জন্য উচ্চাস্থা রেটিং পায়, এবং এখানে যে অংশটি কেউ উচ্চস্বরে বলতে চায় না, এই 3টি বিভাগ স্বাধীন নয়। এগুলি একসাথে গুচ্ছ। একই অঞ্চল যেখানে গ্রক রৈখিক সমন্বয় নিদর্শন শনাক্ত করে, একই অঞ্চল যেখানে এটি অস্বাভাবিক প্রতিফলিত স্বাক্ষরকে পতাকা দেয়। কাঠামোগত ছায়া বৈশিষ্ট্যগুলি একই ক্লাস্টারে উপস্থিত হয়। এআই 3টি পৃথক ধাঁধা খুঁজে পাচ্ছে না। এটি খুঁজে পাওয়া যাচ্ছে 3টি ভিন্ন ধরনের টুকরা সহ একটি ধাঁধা, এবং সমস্ত টুকরা একই জায়গা রয়েছে। গবেষকদের এখন একটি অবস্থান সমস্যা ছিল। তাদের 847টি বৈশিষ্ট্য ছিল যা তারা ব্যাখ্যা করতে পারেনি। সমস্ত 6টি অবতরণ সাইট জুড়ে নির্দিষ্ট অঞ্চলে কেন্দ্রীভূত। পরের প্রশ্নটি ছিল অনিবার্য। কেউ কি ওই অঞ্চলে গিয়েছিলেন? মার্কাস ওয়েব 30 বছর চাঁদ নিয়ে অধ্যয়ন করেছিলেন। চন্দ্র নমুনা বিশ্লেষণ, পৃষ্ঠ প্রক্রিয়া, মডেলিং, রেগলিত রসায়ন। তার নাম এখনও গ্রহবিজ্ঞান সাহিত্য জুড়ে উদ্ধৃত কাগজপত্রে রয়েছে। তিনি মঙ্গলবার দুপুরে টুকসনে তার হোম অফিসে নাম প্রকাশ না করার শর্তে গ্রোকের অনুসন্ধানগুলি পর্যালোচনা করতে সম্মত হন। তার প্রাথমিক প্রতিক্রিয়া ইমেলের মাধ্যমে এসেছিল, ডেটা প্যাকেজ পাঠানোর 2 ঘণ্টা পরে। 3টি শব্দ, এটি প্যারিডোলিয়া। এই হল চুক্তি। ওয়েব কয়েক দশক ধরে চন্দ্রের অসঙ্গতির দাবি দেখেছিলেন। অপেশাদার গবেষকরা ইমেজ এডিটিং সফটওয়্যার, মুখ ও কাঠামো খুঁজে পান এবং ফটোগ্রাফে সভ্যতার প্রমাণ, যা বিজ্ঞানীরা শতবার পরীক্ষা করে ব্যাখ্যা করেছেন। এই গল্পটা সে আগেও শুনেছিল। তিনি জানতেন এটি কিভাবে শেষ হয়েছিল। কিন্তু তার সামনে যে পদ্ধতিটি ছিল তা চিত্র সম্পাদনা সফটওয়্যার সহ একক গবেষক ছিলেন না। এটি সম্পূর্ণ আর্কাইভের একটি কঠোর এই বিশ্লেষণ ছিল। সম্ভাব্যতা গণনা, ত্রিমাত্রিক মডেলিং এবং পরিসংখ্যানগত ফিল্টারগুলি প্রয়োগ করা হয়েছে। পতাকাযুক্ত ফলাফলগুলি দেখার আগে ওয়েব ছিলেন একজন বিজ্ঞানী। তাকে এটির সাথে জড়িত হতে হয়েছিল। তিনি 4 দিন পরে প্রধান গবেষককে ডেকেছিলেন। গবেষণা দল পরে তার কণ্ঠস্বরকে সতর্ক বলে বর্ণনা করেছে, যেমন কেউ প্রকাশ করার আগে প্রতিটি শব্দ বেছে নেয়। তিনি বলেছেন, আমি আমার ক্যারিয়ার কাটিয়েছি চাঁদ নিয়ে পড়াশোনা করে। আমি ভেবেছিলাম আমি বুঝতে পেরেছি সেখানে কি আছে। এই ডেটা থেকে বোঝা যায় যে আমি একই ফটোগ্রাফ দেখছিলাম যেগুলি অন্য সবাই দেখছিল, এবং কোনোভাবে সেগুলির মধ্যে আসলে কি ছিল তা দেখছিলাম না। ওয়েব পরের 2 সপ্তাহ গ্রোকের ফ্ল্যাগযুক্ত বৈশিষ্ট্যগুলি একে একে কাটিয়েছে। তিনি পদ্ধতিতে একটি ত্রুটি শনাক্ত করতে পারেননি যা ফলাফলগুলিকে বাতিল করবে। তিনি পরিচিত ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে শনাক্ত করা বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করতে পারেননি। তিনি চন্দ্রপৃষ্ঠের একটি মানসিক মডেল তৈরি করতে 30 বছর অতিবাহিত করেছিলেন, এবং গ্রোকের আউটপুট সেই মডেলের সাথে অসামঞ্জস্যপূর্ণ ছিল। তিনি হিসাব করতে পারেননি। তিনিই একমাত্র ছিলেন না। ইয়েল অস্ট্রফ, তেল আভিবের একটি কম্পিউটেশনাল ইমেজিং ল্যাবের একজন চিত্র বিশ্লেষণ বিশেষজ্ঞ, একজন গবেষকের অনুরোধে গ্রোকের পদ্ধতি পর্যালোচনা করেছেন।
তিনি একজন মহাকাশ বিজ্ঞানী ছিলেন না। তাকে বিশেষভাবে আনা হয়েছিল এর চিত্র বিশ্লেষণ প্রক্রিয়াটি টেকনিক্যালি সঠিক ছিল কিনা তা মূল্যায়ন করার জন্য, ভুলটি খুঁজে বের করার জন্য, যদি কোনটি থাকে। অস্ট্রফ বৃহস্পতিবার সকালে ল্যাবে তার ওয়ার্কস্টেশনে বসেছিলেন, তার কিবোর্ডের পাশে কফি ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং স্তরে স্তরে বিশ্লেষণের মাধ্যমে কাজ করেছিলেন। বিকেল নাগাদ তার সহকর্মীরা যেভাবে লক্ষ্য করেছিল সেভাবে সে শান্ত হয়ে গিয়েছিল। তিনি সেই সন্ধ্যায় গবেষককে বলেছিলেন, পদ্ধতিটি পরিষ্কার। আমি বরখাস্তের জন্য একটি প্রযুক্তিগত ভিত্তি খুঁজে পাচ্ছি না। গ্রক যা দেখছে এটি সঠিকভাবে দেখছে। দুটি স্বাধীন বিশেষজ্ঞ পর্যালোচনা, দুই বিজ্ঞানীর যাচাই বাছাই থেকে লাভের কিছুই নেই। উভয় একই জায়গায় পৌঁছেছে, ডেটা শব্দ, বৈশিষ্ট্য বাস্তব। এবং কোনটি বৈশিষ্ট্যগুলি কি ছিল তা ব্যাখ্যা করতে পারেনি। তবে গ্রক যেখানে সর্বোচ্চ ঘনত্ব খুঁজে পেয়েছে সেখানে গিয়ে কি বৈশিষ্ট্যগুলির প্রয়োজন ছিল তা বোঝার জন্য, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ক্লাস্টারটি হ্যাডলি রিলে নামক স্থানে ছিল। হ্যাডলি রিল হল হ্যাডলি অ্যাপেনাইন অঞ্চলে চন্দ্রপৃষ্ঠ জুড়ে মাইলের পর মাইল বিস্তৃত একটি পাতলা গিরিখাত, যা কোটি কোটি বছর আগে প্রাচীন লাভা প্রবাহ দ্বারা খোদাই করা হয়েছিল। অ্যাপোলো 15 সেখানে অবতরণ করেছিল জুলাই 1971 সালে। আগের যে কোনো মিশনের চেয়ে বেশি ভূমি আচ্ছাদিত, সবচেয়ে ভূতাত্ত্বিকভাবে উল্লেখযোগ্য ভূখণ্ডে যে কোনো অ্যাপোলো ক্রুয়ের বেস থেকে স্টক ছবি তোলা হয়েছে। বেল এবং এমনভাবে বৈশিষ্ট্যগুলিকে ফ্ল্যাগ করা শুরু করে যা এটি আগে পতাকাঙ্কিত করা যে কোনো কিছু থেকে আলাদা। এটি অস্পষ্ট আকার বা অনিশ্চিত ছায়া ট্যাগিং নয়, এটি স্থাপত্য জ্যামিতি হিসাবে শ্রেণীবদ্ধ করে তা চিহ্নিত করছে। সদিক কোণ, সমান্তরাল রেখা, একাধিক বৈশিষ্ট্য জুড়ে আনুপাতিক সম্পর্ক যা গ্রক গণনা করে প্রাকৃতিক ঘটনার সম্ভাবনা 50 মিলিয়নের মধ্যে একটি রকম। বৈশিষ্ট্যগুলি আংশিকভাবে সমাহিত দেখায় এমন কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ যা লক্ষ লক্ষ বছর ধরে মাইক্রোমেটিওরাইট প্রভাব এবং ইলেকট্রোস্ট্যাটিক ধূলিকণা স্থানান্তরিত হয়েছে। তাদের অভিযোজন একে অপরের সাথে এমনভাবে সারিবদ্ধ হয় যা ইচ্ছাকৃত স্থান নির্ধারণের পরামর্শ দেয়া। হ্যাডলি রিলের রিম এবং অভ্যন্তরীণ দেয়াল বরাবর তাদের অবস্থানগুলি এমন অবস্থানের সাথে মিলে যায় যা কৌশলগত সুবিধা প্রদান করবে। পরিষ্কার দৃষ্টিকোণ, উন্নত সুবিধার পয়েন্ট, সুরক্ষিত অবস্থান। এখানে চুক্তি গবেষকরা যখন গ্রক পতাকাযুক্ত ফটোগ্রাফগুলিতে আধুনিক ইমেজ বর্ধিতকরণ চালান তখন বৈশিষ্ট্যগুলি তীক্ষ্ণ হয়। অনিয়মিত ছায়া হিসাবে যা দেখা যায় তা সংজ্ঞায়িত প্রান্ত সহ জ্যামিতিক আকৃতিতে পরিণত হয়। র্যান্ডম টেক্সচারের বৈচিত্র্যের মতো দেখায় তা ধারাবাহিক বিরতিতে পুনরাবৃত্তি প্যাটার্নগুলি প্রকাশ করে। ছবিগুলি যত বেশি যত্ন সহকারে পরীক্ষা করা হয় ততই কঠিন। বৈশিষ্ট্যগুলি খারিজ করা হয়। ওয়েব হ্যাডলি রিলের ফলাফলগুলি বিস্তৃত ডেটাসেট থেকে আলাদাভাবে পর্যালোচনা করেছে গবেষকরা। তাকে পতাকা লাগানো ফটোগ্রাফ এবং গ্রোকের স্থাপত্য জ্যামিতির শ্রেণীবিভাগ পাঠান। তাকে না বলেই ছবিগুলো কোনো মিশনের। তিনি তৎক্ষণাৎ ভূখণ্ড থেকে হ্যাডলিকে শনাক্ত করেন। তারপর সে অনেকক্ষণ বর্ধিত ছবি নিয়ে বসে রইল। সে আবার ফোন করে একটা কথা বলল। স্কট এবং আরউইন ঠিক সেখানেই ছিলেন। তারা একাধিক ট্রাভার্সে এই বৈশিষ্ট্যগুলির কিছু থেকে কয়েকশো মিটার দূরে ছিল। কেন তারা কাছাকাছি যাননি? এই প্রশ্নের একটি পরিষ্কার উত্তর নেই। অ্যাপোলো 15 নভোচারীরা গ্রোকের সর্বোচ্চ ঘনত্ব হ্যাডলি রিলে অসঙ্গতিগুলি দেখা যায় এমন অঞ্চলগুলি অন্বেষণ করেনি। তাদের ট্র্যাভার্স রুটগুলি কয়েকশ মিটারের মধ্যে বেশ কয়েকটি স্থানে চলে গেছে, মুনওয়াকের সময় চাক্ষুষ পর্যবেক্ষণের জন্য যথেষ্ট কাছাকাছি যে বৈশিষ্ট্যগুলি তারা ক্রমাগত শুটিং করা হ্যাসেলব্লাড ফ্রেমে দৃশ্যমান হতো, কিন্তু তারা কখনো সরাসরি যোগাযোগ করেনি। এখন মিশনের ট্রান্সক্রিপ্ট পড়ুন। অ্যাপোলো 15 মুনওয়াক চলাকালীন স্কট এবং আরউইন ভূদৃশ্যের অস্বাভাবিক বৈশিষ্ট্য সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন। মিশন কন্ট্রোল মন্তব্য স্বীকার করেছে, তারপর একটি চ্যানেল সুইচ করার অনুরোধ করেছে। নভোচারীরা একটি প্রাইভেট কমিউনিকেশন চ্যানেলে চলে যান। সে চ্যানেলে যা বলা হয়েছিল তা কখনই প্রকাশ্যে আসেনি। প্রতিলিপিগুলি কেবল সুইচটি নোট করে এবং এমনভাবে চালিয়ে যায় যেন কিছুই হয়নি, কোনো অনুসরণ নেই। কি আলোচনা হয়েছে তার কোনো রেফারেন্স, কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো রেকর্ড নেই। মহাকাশচারীরা যে মুহূর্তে কিছু পর্যবেক্ষণ করছিল সেই মুহূর্তে পাবলিক রেকর্ডে শুধু একটি ফাঁক। অস্বাভাবিক ঠিক সেই অঞ্চলে যেখানে গ্রোক এখন 50 মিলিয়নের মধ্যে একজনের বৈশিষ্ট্য চিহ্নিত করেছে। প্রাকৃতিক উৎপত্তির সম্ভাবনা। তার মানে কি তা ভেবে দেখুন। 6টি মিশন হ্যাডলেল কেস করা হয়নি। এটি গ্রোকের বিশ্লেষণের অংশ যা গবেষকরা সাথে বসতে সবচেয়ে কঠিন বলে মনে করেন। অ্যাপোলো 16 1972 সালের এপ্রিলে ডেসকার্টেস হাইল্যান্ডে অবতরণ করে। গ্রোক সেই মিশন থেকে আর্কাইভের মধ্য দিয়ে চলে যায় এবং নর্থ রে ক্রেটারের রিমের কাছে ফটোগ্রাফে থামে। এটি জ্যামিতি চালা, এটি সম্ভাব্যতা গণনা করে, এটি যে পরিসংখ্যানটি ফেরত দেয় 8 মিলিয়নের মধ্যে একেরও কম। হ্যাডলি রিল ক্লাস্টারের মতো বৈশিষ্ট্যগুলি একই বৈশিষ্ট্যগুলি ভাগ করে আংশিক সমাধি।
রেগোলিথ জ্যামিতিক অনুপাত প্রাকৃতিক শিলা গঠনের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রান্তিককরণ পরামর্শ দেয়া। ইচ্ছাকৃত বিন্যাস। অ্যাপোলো 17 1972 সালের ডিসেম্বরে টরাসলিট্রো উপত্যকায় অবতরণ করে, ক্রুইল্যান্ড চূড়ান্ত। মহাকাশচারী হ্যারিসন স্মিথ ছিলেন একমাত্র পেশাদার ভূতাত্ত্বিক যিনি চাঁদে হাঁটতেন। তার মিশন নোটে ভূপৃষ্ঠের বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে যা মানব চন্দ্র ভূতত্ত্বের সাথে মেলে না। ব্রোক টরাসলিট্রো ফটোগ্রাফিতে একাধিক ক্লাস্টারকে পতাকা দেয়া যায়, এটি কোনো পরিচিত প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে হিসাব করতে পারে না। এখানে ধরা আছে, যদি অসামঞ্জস্যগুলি ক্যামেরা সিস্টেম বা ফিল্ম প্রসেসিংয়ের শিল্পকর্ম হয়ে থাকে, তবে সেগুলি এলোমেলোভাবে সম্পূর্ণ আর্কাইভ জুড়ে বিতরণ করা হবে, ভূগোলের সাথে সম্পর্কহীন। পরিবর্তে ব্রক তাদের চিহ্নিত করে নির্দিষ্ট ভূখণ্ডের ধরনে ক্লাস্টারিং করে এবং জ্যামিতিক সম্পর্ক বজায় রাখে। বছর দ্বারা পৃথক মিশন জুড়ে এবং ল্যান্ডিং সাইটগুলি শত শত কিলোমিটার দ্বারা পৃথক করা হয়। কাকতালীয়তার জন্য পরিসংখ্যানগত ক্ষেত্রে সেই সামঞ্জস্য বজায় থাকে না, কিন্তু বন্টন প্যাটার্ন তার চেয়েও এগিয়ে যায়। ব্রোক সমস্ত 6টি মিশনের মধ্যে অসঙ্গতি অবস্থান এবং মহাকাশচারীর পৃষ্ঠের কার্যকলাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে। এটি যা খুঁজে পায়, অব্যক্ত বৈশিষ্ট্যগুলির সর্বাধিক ঘনত্ব ধারণকারী অঞ্চলগুলি পৃষ্ঠের অপারেশনের সময় পদ্ধতিগতভাবে অন্বেষণ করা হয়নি। মহাকাশচারীরা প্রতিটি মিশনে কাছাকাছি অঞ্চলে ভ্রমণ করেছেন। তারা নমুনা সংগ্রহ করেছে এবং কাছাকাছি সান্নিধ্যে যন্ত্রপাতি স্থাপন করেছে। তারা কাছাকাছি অবস্থান থেকে ভূখণ্ডের ছবি তোলে, কিন্তু তাদের মধ্যে কেউই সরাসরি অসঙ্গতি ক্লাস্টারগুলি নিজেরাই পরীক্ষা করেনি, সেই ক্লাস্টারগুলি উপস্থিত হওয়া সত্ত্বেও। উপলব্ধ ফটোগ্রাফির উপর ভিত্তি করে ভূতাত্ত্বিকভাবে আকর্ষণীয় ভূখণ্ড হতে অ্যাপোলোর মিশন পরিকল্পনাটি অসাধারণভাবে বিস্তারিত ছিল। পৃষ্ঠের প্রতি ঘণ্টার হিসাব ছিল। মাস আগে থেকে অসঙ্গতিপূর্ণ অঞ্চলগুলি পরিদর্শন করা হচ্ছে না স্বয়ংক্রিয়ভাবে। ইচ্ছাকৃত পরিহার প্রমাণিত হয় না, কিন্তু কেউ সেখানে যাননি, এবং এটি একটি ভালো ব্যাখ্যা ছাড়াই একটি সত্য। গবেষকরা নেসের নিজস্ব ডকুমেন্টেশন ইতিহাসের দিকে তাকানো শুরু করেছিলেন তা বোঝার জন্য। এজেন্সিটি স্বাধীনভাবে অনুরূপ অসামঞ্জস্যগুলি চিহ্নিত করতে পারে এবং সেগুলি সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে। সেগুলি নিয়ে কি করা উচিত? তারা যা খুঁজে পেয়েছে তা সহজ করেনি রেজলিউশনগুলি অ্যাপোলো ক্যামেরাগুলি অর্জন করতে পারে এমন কিছুর চেয়ে বেশি। সংস্থাটি লক্ষ লক্ষ ছবি প্রকাশ করেছে, কিন্তু গবেষকরা গ্রোকের অসঙ্গতির বিরুদ্ধে কভারেজ ম্যাপ করছেন। ঘনত্বের ডেটা অস্বস্তিকর কিছু শনাক্ত করে, নির্দিষ্ট কিছু অঞ্চল যেখানে গ্রোক সর্বোচ্চ বৈশিষ্ট্যের ঘনত্ব খুঁজে পেয়েছে, আশেপাশের এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম প্রকাশে উচ্চ রেজলিউশন ছবি প্রকাশ করেছে। এর অর্থ কী তা নিয়ে ভাবুন। লুনার রিকনেসেন্স অরবিটার 15 বছরেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছে। এটি মূলত অসাধারণ বিশদভাবে সমগ্র চাঁদের ছবি তুলেছে। ব্যতীত আপাতদৃষ্টিতে কিছু নির্দিষ্ট এলাকা যেখানে 50 বছরের পুরানো ফটোগ্রাফের একটি এই বিশ্লেষণ শুধু 50 মিলিয়নের মধ্যে একটির মধ্যে প্রাকৃতিক উৎসের সম্ভাবনা সহ জ্যামিতিকভাবে অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলির ফ্ল্যাগযুক্ত ক্লাস্টার। অরবিটাল মেকানিক্স এবং মিশনের অগ্রাধিকারগুলি ফটোগ্রাফিক কভারেজকে প্রভাবিত করে গবেষকরা বিষয়টি স্বীকার করেছেন, কিন্তু প্যাটার্নটি ছিল একাধিক অসঙ্গতি ক্লাস্টার জুড়ে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ যে এটিকে কেবল কাকতালীয় হিসাবে খারিজ করা যায় না। কিছু ফটোগ্রাফ গ্রোক দ্বারা ফ্ল্যাগ করা উল্লেখযোগ্য অসামঞ্জস্যতা রয়েছে যা নেসের পাবলিক আর্কাইভে দেখা যায়। একই মিশনের অনুরূপ ফটোগ্রাফের তুলনায় লক্ষণীয়ভাবে কম রেজলিউশন। আসল হাসেলব্লাড ফিল্মটি প্রদত্ত মিশন থেকে সমস্ত চিত্র জুড়ে সামঞ্জস্যপূর্ণ গুণমান তৈরি করা উচিত। তবুও কিছু ফটোগ্রাফ এমনভাবে প্রসেস করা বা প্রকাশ করা হয়েছে বলে মনে হচ্ছে বিশদ বিশ্লেষণকে যথেষ্ট কঠিন করে তোলে। গ্রোক চিহ্নিত সবচেয়ে উল্লেখযোগ্য অসামঞ্জস্য সম্বলিত ফটোগ্রাফগুলি আর্কাইভে সবচেয়ে কম উপলব্ধ রেজলিউশনের মধ্যে থাকে। গবেষকরা নির্দিষ্ট ফটোগ্রাফের উচ্চ রেজলিউশন স্ক্যানের জন্য অনুরোধ করেছিলেন। সরাসরি ফ্রিকোয়েন্সি থেকে প্রতিক্রিয়া ছিল। বিদ্যমান ডিজিটাইজেশনগুলি সেরা উপলব্ধ ছিল, আরও বর্ধন সম্ভব ছিল না। কিন্তু এখানেই ধরা পড়ে নেসা ক্রমবর্ধমান অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কয়েক দশক ধরে একাধিক পুং স্ক্যানিং প্রকল্প পরিচালনা করেছে। দাবি যে আরও ভালো স্ক্যানগুলি কেবল বিদ্যমান ছিল না, এজেন্সির নিজস্ব ডকুমেন্টেশন যা দেখানো হয়েছে তার সাথে অসঙ্গতিপূর্ণ। তথ্যের স্বাধীনতা আইনের অনুরোধগুলি অ্যাপোলো যুগের রেফারেন্সিং থেকে অভ্যন্তরীণ মেমো তৈরি করেছিল। ফটোগ্রাফিক অসঙ্গতি যা জনসাধারণের আলোচনার আগে আরও বিশ্লেষণের প্রয়োজন ছিল। মেমোগুলি কোনো অসঙ্গতিগুলি বর্ণনা করা হচ্ছে তা নির্দিষ্ট করেনি নেসা আধিকারিকরা। স্পষ্টীকরণের জন্য অনুরোধগুলি প্রত্যাখ্যান করেছে, এবং এটি সেই অংশ যা কেউ উচ্চস্বরে বলতে চায় না, যদি নেসের মধ্যে বিজ্ঞানীরা মূল বিশ্লেষণের সময় অনুরূপ বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করেন।
যা সেই মেমোগুলি পরামর্শ দেয় যে তারা করেছিল তাদের নীরবতা 50 বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় ছিল না, এটি একটি ট্যাক্সি সক্রিয় সিদ্ধান্ত ছিল প্রকাশ্যে আলোচনা না করার জন্য। সেই ফটোগ্রাফগুলিতে কি রয়েছে? কিছু গবেষক একটি ষড়যন্ত্রমূলক একটি সম্পর্কে আমলাতান্ত্রিক ব্যাখ্যার পক্ষে যুক্তি দেন। বিজ্ঞানীরা যাদের কর্মজীবন এজেন্সি তহবিলের উপর নির্ভরশীল তাদের ফলাফল প্রকাশের জন্য সামান্য উৎসাহ ছিল। তারা ব্যাখ্যা করতে পারেনি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি স্বাভাবিকভাবেই অস্বাভাবিক ফলাফলগুলিকে দমন করবে, কোনো স্পষ্ট নির্দেশ ছাড়াই। ঝুঁকি বিমুক্তা কভার আপ নয়। কিন্তু 6টি অ্যাপোলো ল্যান্ডিং সাইটে বিস্তৃত লিনিয়ার কোহেরেন্স প্যাটার্ন, যে প্যাটার্নগুলি গ্রোকের বিশ্লেষণে বলা হয়েছে যে প্রাকৃতিক উৎসের 10 মিলিয়নের মধ্যে একটির কম সম্ভাবনা রয়েছে, হতো সতর্ক মানুষের বিশ্লেষণের জন্য দৃশ্যমান। যদি নাসার বিজ্ঞানীরা তাদের দেখেন এবং 50 বছর ধরে কিছু না বলেন, এটি আমলাতান্ত্রিক ঝুঁকি বিমুখ নয়, এটি একটি সিদ্ধান্ত। ডেটা কি বলে? এখানে গবেষকরা আসলে কি দাবি করছেন এবং এখানে তারা যা দাবি করছেন না। তারা বলছেন না চাঁদ অভ্যস্ত হয়েছে, তারা বলছে না যে নাসা এলিয়েন যোগাযোগের প্রমাণ গোপন করছে। তারা আরও সুনির্দিষ্ট এবং কিছু উপায়ে আরও কঠিন যুক্তি তৈরি করছে। তারা বলছে যে গ্রোক অ্যাপোলো ফটোগ্রাফিক আর্কাইভে 847টি বৈশিষ্ট্য চিহ্নিত করেছে যা পরিচিত প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারা ব্যাখ্যা করা যায় না, যে বৈশিষ্ট্যগুলি গাণিতিক সম্পর্ক প্রদর্শন করে এবং জ্যামিতিক বৈশিষ্ট্যগুলিকে পরিসংখ্যানগতভাবে প্রাকৃতিক গঠনের সীমার বাইরে রাখে, যে বৈশিষ্ট্যগুলি সমস্ত 6টি অ্যাপোলো অবতরণ সাইট জুড়ে প্যাটার্নগুলিতে প্রদর্শিত হয় যা নিয়মতান্ত্রিক এলোমেলো উৎসের পরিবর্তে নির্দেশ করে। সেই 50 বছরের মানুষের পরীক্ষায় এই কয়েক সপ্তাহের মধ্যে কি পাওয়া গেছে তা শনাক্ত না করেই সেগুলি ফটোগ্রাফগুলি দেখেছিল এবং তারা বলছে যে এই ফলাফলগুলিতে বৈজ্ঞানিক সংস্থার প্রতিক্রিয়া ছিল নীরবতা। জার্নালগুলি নির্দিষ্ট পদ্ধতিগত আপত্তি প্রদান না করে গবেষণা প্রকাশ করতে অস্বীকার করেছে। একাডেমিক গবেষণা প্রতিষ্ঠানগুলি নিজেদের সাথে সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠানগুলি থেকে দূরে সরিয়ে নিয়েছে। পদ্ধতিটি স্বাধীন বিশেষজ্ঞদের দ্বারা যাচাই করা হয়েছিল। পরিসংখ্যান উল্লেখযোগ্য তথ্যটি পাবলিক আর্কাইভের মধ্যে রয়েছে এবং প্রাতিষ্ঠানিক বিজ্ঞানের প্রতিক্রিয়া কিছুই বলার অপেক্ষা রাখে না। অস্ট্রফ তেল আবিব থেকে এই প্যাটার্নটি পর্যালোচনা করে এটি পরিষ্কারভাবে বলুন, নীরবতা কোনো বৈজ্ঞানিক প্রতিক্রিয়া নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক। সেগুলি ভিন্ন জিনিস। ওয়েব একই রকম কিছু বলেছেন। তিনি বলেছিলেন যে ন্যাসা সংলগ্ন বিজ্ঞানের মধ্যে কাজ করা 30 বছরের মধ্যে তিনি একটি অনুসন্ধান ভুল হওয়া এবং খুঁজে পাওয়া অসুবিধে হওয়ার মধ্যে পার্থক্য চিনতে শিখেছেন। ভুল অনুসন্ধান প্রকাশিত এবং খণ্ডন করা হয়, অসুবিধে হলে চুপ করে যান। তিনি বললেন, এটা খুব শান্ত, খুব দ্রুত গেছে। এই যে চুক্তি, নীরবতা ডেটা যা দেখায় তা পরিবর্তন করে না। 847 বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং তালিকাভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা প্রকাশ্যে যা বলতে চান না কেন, প্রমাণ এখন স্থায়ী রেকর্ডের অংশ। ভবিষ্যৎ এই সিস্টেম গ্রহের চেয়ে বেশি শক্তিশালী, তাদের নিজস্ব বিশ্লেষণ পরিচালনা করবে। ভবিষ্যৎ চন্দ্র মিশন, নাসার আর্টেমিস প্রোগ্রাম, বাণিজ্যিক উদ্যোগ, আন্তর্জাতিক প্রোগ্রাম সেই সব অঞ্চলের ছবি তুলবে যেখানে অসঙ্গতি ক্লাস্টার। যখন সেই মিশনগুলি ফিরে আসে, ছবিগুলি এমন রেজলিউশনে যা লুনার রিকনেসান্স অরবিটারকে আদিম দেখায়। গবেষকরা গ্রোকের স্থানাঙ্ক ডেটা নিয়ে অপেক্ষা করবেন। তাদের মধ্যে কিছু প্রাকৃতিক ব্যাখ্যা পাবেন যা এখন পর্যন্ত প্রতিটি বিশ্লেষণকে এড়িয়ে গেছে হতে পারে, কিন্তু তাদের মধ্যে কিছু নির্দিষ্ট অবস্থানে যাবে। গ্রক ফ্ল্যাগ করা হয়েছে 1-এর মধ্যে 50 মিলিয়ন সম্ভাবনা রেটিং, এবং তারা হয় কিছু খুঁজে পাবে অথবা তারা কিছুই পাবে না। এই ক্ষেত্রে আমাদের কেন গ্রোকের পদ্ধতি 6টি মিশন জুড়ে এই সামঞ্জস্যপূর্ণ ফলাফল তৈরি করেছে তার জন্য একটি ব্যাখ্যা প্রয়োজন। হয় উত্তরটি পরিবর্তন করে আর্টেমিস ক্রুড চন্দ্র অবতরণ এই দশকের মধ্যে তৈরি করছে। বাণিজ্যিক উদ্যোগগুলি যন্ত্র প্যাকেজগুলির সাথে পৃষ্ঠের মিশনগুলির পরিকল্পনা করছে, যা অ্যাপোলোর সময় বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হতো। চীনা এবং আন্তর্জাতিক প্রোগ্রামগুলি তাদের নিজস্ব কক্ষপথ এবং পৃষ্ঠের ক্ষমতা বিকাশ করছে। প্রত্যেক নতুন মিশন চন্দ্র পৃষ্ঠের ছবি তুলবে এবং গ্রক এর মতো সিস্টেমের মাধ্যমে ছবিগুলি চালাবে এবং গ্রকের পরে যাই হোক না কেন একই বিশ্লেষণ পাইপলাইন উচ্চতর রেজলিউশনে প্রযোগ করা হয়েছে দ্বারা 1970 এর দশকে নাসা বিজ্ঞানকে আকৃতি দেওয়ার প্রাতিষ্ঠানিক চাপের দ্বারা গবেষকরা সীমাবদ্ধ নয়। এখানে ধরা হল গ্রক পতাকাঙ্কিত অবস্থানগুলি এখন রেকর্ডে রয়েছে, স্থানাঙ্ক ডেটা বিদ্যমান। যখন ভবিষ্যৎ মিশনগুলি পৃষ্ঠস্তরের রেজলিউশনে সেই অঞ্চলগুলির ছবি তোলে, তখন দুটি জিনিসের মধ্যে একটি ঘটবে। হয় বৈশিষ্ট্যগুলি প্রাকৃতিক গঠনে মীমাংসা করে যা বর্তমান ফটোগ্রাফি জ্যামিতিক অসামঞ্জস্যগুলি থেকে আলাদা করতে পারে না, যার অর্থ পদ্ধতিতে এমন একটি ত্রুটি রয়েছে যা এখনও কেউ শনাক্ত করতে পারেনি অথবা তারা সেভাবে সমাধান করে না। যদি তারা প্রাকৃতিক গঠনের সমাধান না করে, তাহলে এর প্রভাব সূক্ষ্ম নয়। আবিষ্কারটি নিশ্চিত করবে যে বুদ্ধিমত্তা আমাদের নিকটতম আকাশের প্রতিবেশীকে পরিদর্শন করেছে বা চিহ্ন রেখে গেছে, এবং সেই উপস্থিতির প্রমাণ 50 বছরেরও বেশি সময় ধরে জনসাধারণের ফটোগ্রাফে বসে আছে, যা দৃশ্যমান।
যে কোনো এআই সিস্টেমের কাছে দেখার মতো যথেষ্ট পরিশীলিত, যখন মানব বিশ্লেষকরা কারণগুলির জন্য সমস্ত বৈজ্ঞানিক নয়, বাস্তবে এই তথ্যটি সম্পর্কে কিছু দূরত্বের দিকে তাকিয়ে আছে। যদি বৈশিষ্ট্যগুলি কি সেগুলি বলে মনে হয়, শুধু বৈজ্ঞানিকভাবে নয়, ঐতিহাসিকভাবে। প্রতিটি মিশন, প্রতিটি সংবাদ সম্মেলন, প্রতিটি পাঠ্যপুস্তক, মানবতার সর্বশ্রেষ্ঠ অর্জন সম্পর্কে প্রতিটি ডকুমেন্টারি যত্ন সহকারে ফ্রেমবন্দি। যা পাওয়া গেছে এবং প্রাইভেট চ্যানেলগুলিতে যা আলোচনা করা হয়নি সে সম্পর্কে কিছুই বলেনি। ওয়েব এটি সর্বোত্তম বলেছেন, এই ডেটা দেখার সবচেয়ে কঠিন অংশটি আমরা মিস করেছি এমন সম্ভাবনা নয় কিছু, এটি সম্ভাবনা যে আমরা এটি মিস করিনি। গ্রক ডেটা প্রক্রিয়া করেছে এবং এটি যা পেয়েছে তা রিপোর্ট করেছে, সম্ভাব্যতা গণনা সংযুক্ত আস্থা রেটিং দেওয়া হয়েছে, এমন একটি পদ্ধতি যা 2 স্বাধীন বিশেষজ্ঞ পর্যালোচকরা করতে পারেননি। ফল্ট যা পাওয়া গেছে তা ছিল 847টি বৈশিষ্ট্য যা বিদ্যমান থাকা উচিত নয় যদি 4টি আমরা সর্বদা অ্যাপল কেটে পর্যালোচনা করেছি। ফুটেজ এটি যা আবিষ্কার করেছে তা সবকিছু পরিবর্তন করতে পারে। বিশ্লেষণ সম্পূর্ণ ফলাফল নথিভুক্ত করা হয়। মানবতা সেগুলির জন্য প্রস্তুত কিনা? উত্তর, সেই অংশটি এখনও আমাদের উপর নির্ভর করে। 847 বৈশিষ্ট্য, 6টি মিশন, 50 বছরের নীরবতা এবং একটি এআই যার দূরে তাকানোর কোনো কারণ ছিল না। যদি এই উত্থাপিত প্রশ্নগুলি আপনার জিজ্ঞাসা করা শেষ না হয়, সেগুলি মন্তব্যে ছেড়ে দিন, কারণ আপনি এই গল্পে বিশেষ বিবরণ সংযুক্ত করতে যাচ্ছেন যা আমরা এখনও সংযুক্ত করিনি। পরবর্তী ভিডিও টরাসলিট্রো উপত্যকার নির্দিষ্ট স্থানাঙ্গুলিতে গ্রোক কি পতাকাঙ্কিত করেছে তার গভীরে যায় এবং হ্যারিসন স্মিথের ফিল্ড নোটগুলি সে যে ভূখণ্ডে দাঁড়িয়েছিল সে সম্পর্কে কি বলে এটি ইতিমধ্যেই আপনার জন্য অপেক্ষা করছে।